আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও লাইভ ক্লাসে অংশগ্রহণকারী সবাইকে জানাই বিরামপুর আইসিডি স্কুল এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের এই যে করোনা পরিস্থিতি, এই পরিস্থিতির মাঝে তোমরা যে বাসায় আছো, স্কুলগুলো সব বন্ধ, সরকার যেরকম চেষ্টা করতেছে, আমরা বিরামপুর আইসিডি স্কুল তোমাদের জন্য চেষ্টা করতেছি কিভাবে পড়াটা ধরে রাখা যায়। এই পরিস্থিতির মাঝে তোমাদের সাথে আমরা কমিউনিকেশন করতেছি, তোমরা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবে। তোমরা পড়ালেখা করবে বাসায়, আমাদের সাথে যোগাযোগ করবে, সমস্যা হলে আমাদেরকে জানাবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পরিস্থিতির মাঝে আমরা যেটি দিচ্ছি তোমরা অবশ্যই সেটা ভালোভাবে দেখার চেষ্টা করবে। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের, এই যে তোমরা দেখতে পাচ্ছ, ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সপ্তম অধ্যায় পার্ট 3 নিয়ে আলোচনা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণীর সপ্তম অধ্যায় পার্ট 3, এটা নিয়ে আলোচনা হবে। তাহলে দেখা যাক আজকের আলোচনার বিষয় কি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আজকের যে আলোচ্য বিষয়, আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের যে অর্থনীতি অধ্যায়, যে সপ্তম অধ্যায় যেটা আমি আলোচনা করতেছি সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। এই যে বাংলাদেশের অর্থনীতি, সেটা এর যে পার্ট 3, বাংলাদেশের অর্থনীতির যে খাতসমূহ। তাহলে বাংলাদেশের অর্থনীতির যে খাতসমূহ সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। এর আগে আমি গ্রামীণ এবং শহরের যে অর্থনীতির সেটা নিয়ে আমি আলোচনা করছি। এই পার্ট 3 আমি আলোচনা করবো বাংলাদেশের অর্থনীতির যে খাত, বিভিন্ন খাত আছে বাংলাদেশ সরকারের যে অর্থনীতির, সেই খাতগুলো আলোচনা করবো। এই সরকার কোন খাতগুলোতে কত রাজস্ব আয় করতেছে, কোন খাতগুলো কিভাবে বাংলাদেশ জনগণের সহায়তা আসতেছে, দেশকে কিভাবে করছে, এই যে খাতগুলো, এই খাতগুলো আমরা জানবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, চলো দেখা যাক যে আজকের অর্থনীতির যে খাত আমাদের, সেই খাতগুলো আমরা দেখব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই খাতগুলো আলোচনা করার পরে যে তোমরা বিষয়গুলো জানবে, যে শিকন ফল, এই ক্লাসটা শেষ হওয়ার পর তোমরা বিষয়গুলো জানবে, এই শিকন ফলগুলো আমরা একটু জানবো। সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক খাতসমূহ বর্ণনা করতে পারবে। তাহলে এই ক্লাসটা শেষ হলে তোমরা যে বাংলাদেশের অর্থনীতির যে খাত, সেই খাতটা তোমরা অবশ্যই বর্ণনা করতে পারবে। আর বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাতের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। এই অর্থনীতির যে খাত আছে, সেই খাতগুলো যে কি গুরুত্ব, সেই গুরুত্বটা তোমার বুঝে, ইম্পর্টেন্স যে গুরুত্ব বাংলাদেশের অর্থনীতিতে, সেটাও তোমরা বলতে পারবে। তাহলে সুপ্রিয়, চলো দেখা যাক আমাদের যে খাতগুলো কি, সেই খাতগুলো একটু আমরা জানি। বাংলাদেশের অর্থনীতি কয়টি খাত? এই যে তোমরা দেখছো বাংলাদেশের অর্থনীতির খাতসমূহ, বাংলাদেশের অর্থনীতির খাতসমূহ। প্রথমত যে কৃষি খাত, তো নিশ্চয়ই জানো বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এই যে কৃষি খাত প্রথম, এরপরে দেখছো শিল্প খাত, এরপরে আমরা দেখছো ব্যবসা বাণিজ্য, তারপরে আছে সেবা খাত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে 4টি খাত তোমরা দেখলে, বাংলাদেশের যে খাত মানে কি দপ্তরের মতো কিছুটা, যেটা বিভিন্ন বিভাগওয়ারি এটা বিশ্লেষণ করা হয়, কৃষি, শিল্প, ব্যবসা আর সেবা। তাহলে কোন কোন কাজগুলো, কোন জিনিসগুলো কোন খাতে পড়ে, এই বিষয়গুলো আমরা দেখব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি কৃষি খাত থেকে আমরা আলোচনা শুরু করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ কৃষি খাত। এই কৃষি প্রাচীনকাল থেকে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, আর এই কৃষির উপর নির্ভর করে বাংলাদেশের মানুষ জীবিকা নির্বাহ করে। তোমরা নিশ্চয়ই জানো বাংলাদেশের গ্রাম অঞ্চল একটা দেশ, প্রচুর গ্রাম যে বাংলাদেশে, সেখানে অধিকাংশ মানুষ এই কৃষির উপর, সে প্রাচীনকাল থেকে আদিম সমাজ থেকে কিন্তু এই কৃষি কাজগুলো চলে আসতেছে। আজকে কৃষি যে আধুনিকরণ হয়েছে, এর প্রভাবে যে এই কৃষির যে উন্নতি, একটি দেশকে চাহিদা পূরণ করে বিশ্বের যে কৃষির যে চাহিদা পূরণ করা, বিশ্বের যে রপ্তানি করা, সেটা এই কৃষি থেকে হয়ে থাকে। আমাদের যে খাদ্যের যে যোগানটা, সেটা কোথা থেকে পাই? আমরা এই কৃষি থেকে পাই। আমাদের দৈনন্দিন জীবনে যে খাদ্যের প্রয়োজন, সেটা আমরা এই কৃষি থেকে পাই। এই কৃষি নিজেদের খাদ্য প্রয়োজন মেটাচ্ছে, আবার অন্য দেশ বা অন্যকে আমরা খাদ্যের যোগান দিচ্ছি। আর এই কৃষি এইভাবে আমাদের গ্রামীণ এবং শহরের অর্থনীতিকে সচল রাখতেছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, কৃষি বাংলাদেশের যে জাতীয় অর্থনীতিতে, আমাদের যে জাতীয় অর্থনীতি, এই অর্থনীতিতে কৃষির অবদান হলো 20%। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, 100% মধ্যে 20% হচ্ছে এই কৃষিরই অবদান। তাহলে এই কৃষি বাংলাদেশের অর্থনীতিকে বিভিন্নভাবে সচল রাখতেছে, নিজের দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে এবং মাথাপিছু আয় মানুষের ক্রয় ক্ষমতাও বেড়ে দিচ্ছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখব যে এই কৃষি কাজের যে আওতাভুক্ত বিষয়গুলো, সেই বিষয়গুলো কি, সেগুলো একটু আমরা দেখে নিই। এই যে তোমরা দেখতে পাচ্ছ পাট,
তারপরে দেখতে পাচ্ছ তোমরা এই যে পাট দেখতে পাচ্ছ, এটা কৃষিজ পণ্য। এবার তুমি ডাল, তারপর দেখতে পাচ্ছ মৎস্য, এরপর দেখতে পাচ্ছ শাকসবজি। তাহলে এগুলো কি আমাদের কৃষিজাত পণ্য, এগুলো কি আমরা উৎপাদন করি। আর এগুলো উৎপাদন করতে তোমরা নিশ্চয়ই জানো, এই যে পাট, পাট কি আমাদের সোনালী আঁশ, যেটা আমরা বাইরে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি। একসময় পাটকে তো আমরা সোনালী আঁশ বলতাম, প্রধান অর্থকারী ফসল বলতাম। এই পাটজাত দ্রব্য যে পণ্যগুলো তৈরি করা হয় সেগুলো আমাদের পরিবেশ বান্ধব, খুবই উপকারী। আজকে দেশের চাহিদা এবং বিশ্বের চাহিদা পূরণ করতেছে। এই যে ডাল, এই যে শস্যগুলো আমরা বিভিন্ন খাবারে আমরা ব্যবহার করে থাকি। এই যে মৎস্য খামার আজ বাংলাদেশে বিভিন্নভাবে স্বাবলম্বী খামার করার পর অনেকেই যে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে মৎস্য খামার করার পরে। আজকে আমরা দেশে আমরা চাহিদা পূরণ করেও বিদেশে আমরা রপ্তানি করছি এই মৎস্য। এরপর যে শাকসবজি, আমাদের কাঁচা শাকসবজি আমরা উৎপাদন করতেছি, আমরা ভালোভাবে উৎপাদন করে নিজের চাহিদা পূরণ করতেছি, বাইরেও আমরা রপ্তানি করতেছি। এরপর আমরা দেখবো ধান। তোমরা জানো আমাদের ধান আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশে প্রচুর ধান উৎপাদন হয়। তারপরে এই যে ফলমূল, সেগুলো আমরা প্রচুর বাংলাদেশে উৎপাদন করতে পারি। চা, বাংলাদেশের যে তোমরা সিলেট অঞ্চলে জানো যেখানে চা উৎপাদন হয়, এই যে চাও আমাদের অর্থকারী ফসল। এরপর পশুপালন, এটা তো বাংলাদেশে ব্যাপক বিপ্লব করেছে। পশুপালন, মৎস্য খামার, এই যে বিষয়গুলো বাংলাদেশে দিন দিন বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশের চাহিদা মিটে বিশ্বের বিভিন্ন দেশেও আমরা রপ্তানি করতে পারছি। এইভাবে বাংলাদেশের অর্থনীতির যে চাকা, বাংলাদেশের অর্থনীতি ঊর্ধ্বমুখী। একটি দেশকে উন্নয়নশীল দেশ বানাতে গেলে অবশ্যই আমাদের এই সেক্টরগুলোকে অবশ্যই ভালোভাবে চালাতে হবে। এই কৃষিকে অবশ্যই আমাদের আরও আধুনিকরণ করতে হবে, আরও মনোযোগী দিতে হবে, সরকারের আরও সহযোগিতা থাকতে হবে। তাহলে সুপ্রশিক্ষিতরা আমরা জানি যে বাংলাদেশের অর্থনীতির প্রধান একটা খাত কৃষি। সেই কৃষি আমরা জানলাম, কৃষি পণ্যগুলো কি সেটা জানলাম, কৃষি যে 20% বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে অবদান লাগে সেটা আমরা জানলাম। এরপর ধরো শিল্প। তাহলে সুপ্রশিক্ষিতরা তোমরা নিশ্চয়ই জানো কৃষি পণ্য যে কৃষি এই পাট, সেটা যে ব্যবহার করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি। এখন যে শিল্প, এই শিল্পের মধ্যে তোমরা নিশ্চয়ই জানো যে পাটজাত দ্রব্য, দালান কোঠা, আমাদের যে গ্যাস, খনিজ সম্পদ, যে আবাসন, বিভিন্ন ধরনের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, এগুলো আমাদের শিল্পের মধ্যে পড়ে। তাহলে আমরা কারখানায় উৎপাদিত সামগ্রী, বিদ্যুৎ, সেগুলো আমাদের শিল্পের মধ্যে পড়ে। তাহলে সুপ্রশিক্ষিতরা তোমরা নিশ্চয়ই জানো যে দেশ যত উন্নত সে দেশ তত শিল্পতে উন্নত। তাহলে যে দেশে যত শিল্প প্রতিষ্ঠান আছে সেই দেশ তত উন্নত। তোমরা চিন্তা করে দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, মানে গ্রেট ব্রিটেন যাকে বলে, রাশিয়া, এই দেশগুলোতে শিল্প উন্নত দেশ, আর আমরা হলো একটা উন্নয়নশীল দেশ। আমরাও ধীরে ধীরে শিল্প প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছি। বর্তমানে আমরা, তোমরা নিশ্চয়ই জানো, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা স্থাপন করতেছি, সেটাও শিল্পের দিকে এগিয়ে যাচ্ছে। তোমরা জানো যে পোশাক শিল্প, যেটা বাংলাদেশে বিশ্বে ব্যাপক চাহিদা বাংলাদেশের পোশাকের, সেখানে আমাদের যে পোশাক আমরা তৈরি করতেছি সেখানে আমাদের প্রচুর শ্রমিক মহিলারা কাজ করতেছে, সেখানে তারা কি কর্মসংস্থান সৃষ্টি করতেছে এইভাবে। তাহলে বিদ্যুৎ আমরা এখন নিজে নিজে বিদ্যুৎ উৎপাদন করছি, যেখানে আমাদের অনেক বিদ্যুৎ আমদানি করতে হতো, এখন বিদ্যুৎ আমরা নিজেরাই তৈরি করতেছি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা স্থাপন করেছি রাশিয়ার সহায়তায়, তোমরা নিশ্চয়ই জানো। এরপরে আমরা বিভিন্ন ধরনের আবাসন প্রকল্প আমরা হাতে নিয়েছি, বড় বড় রাস্তাঘাট আমরা তৈরি করতেছি, এলে শিল্পের মধ্যেই পড়ে। রড শিল্প বলে, শিল্পের মধ্যে আমরা বলতে পারি যে চিনি কল আছে, চিনি শিল্প আছে, তারপরে আমরা বলতে পারি কাগজ শিল্প আছে, তারপরে আমরা পোশাক শিল্প বলতে পারি, বিদ্যুৎ শিল্প বলতে পারি। এরপরে আমাদের অনেক ধরনের শিল্প আছে আমাদের। তারপর আমরা যে তোমরা বলতে পারো যে আমাদের যে আসবাবপত্র তৈরি, সেটাও এক ধরনের কাঠ, সেটাও এক ধরনের শিল্প আমরা বলতে পারি। পাটজাত দ্রব্য, চামড়া, সেগুলো চামড়া শিল্প আমাদের আছে, ট্যানারি শিল্প যেটাকে বলে আমরা, যেখানে চামড়া আমাদের প্রচুর চাহিদা। প্রতি বছর আমরা জানি তো ঈদে এবং এতে গরু যে আমরা কুরবানি দেই, সেই চামড়াগুলো আমরা বিভিন্নভাবে চামড়াজাত পণ্য আমরা বিদেশে রপ্তানি করি, বিভিন্ন ব্যাগ, বিভিন্ন প্রয়োজনীয় জিনিস আমরা ব্যবহার করতে পারি। এগুলো তো এই শিল্প প্রতিষ্ঠানেরই অবদান। এরপর আমরা জানি যে বাংলাদেশের যে আরও যে কলকারখানাগুলো রয়েছে বিভিন্ন ধরনের, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। সেখানে এই যে বাংলাদেশের অধিক জনসংখ্যা, তাদের যে কর্মসংস্থান সৃষ্টি, এটা কে করতেছে? এই শিল্প প্রতিষ্ঠানগুলো করতেছে। তাহলে অবশ্যই আমাদেরকে উদ্যোক্তা হতে হবে, শিল্প প্রতিষ্ঠান গড়াতে হবে। বাংলাদেশকে তোমরা নিশ্চয়ই জানো, বাংলাদেশ সরকার এই বাংলাদেশকে কয়েকটি অর্থনৈতিক অঞ্চলে ভাগ করতেছে, মানে যে এলাকাগুলোতে মানুষজন কর্ম করতে পারবে, অর্থনৈতিক কাজকর্ম করতে পারবে, সেখানে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করতেছে, যেখানে মানুষ যে আরও যেন বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি করে বিভিন্ন ধরনের কাজকর্ম, বিভিন্ন জিনিস তৈরি করতে পারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে এটা তোমরা অবশ্যই মনে রাখবে, যে দেশ যত উন্নত সে দেশ তত শিল্প উন্নত, শিল্পের দিকে যে উন্নত সে দেশ তত উন্নত। এরপর আমরা দেখব এই যে শিল্প খাতের যে বিষয়গুলো আমি বলছিলাম সেগুলো তোমাদের একটু দেখাবো আমি। তোমরা দেখো, এই যে বিদ্যুৎ, এটা একটা শিল্প খাতের উদাহরণ। বিদ্যুৎ,
তারপরে এই যে গ্যাস, যে খনিজ সম্পদ, এই যে দালান কোটা বা আবাসন প্রকল্প যেটা আমাদের দালান কোটা, তারপরে এই যে দেখো তোমরা এই যে কাগজ কল দেখতে পাচ্ছ, এরভাবে যে আসবাবপত্র তৈরির যে প্রতিষ্ঠান সেটাও একটা শিল্প, এই যে পোশাক শিল্প, এই যে চিনি কল, এগুলো শিল্পের মধ্যে পড়ে। এখন যদি কেউ বলে কয়েকটি শিল্পের নাম বলো, তখন তোমরা এগুলো বললে হয়ে যাবে। এরপর আমরা দেখবো সুপ্রশের ব্যবসা বাণিজ্য। তাহলে এই বাংলাদেশের এই যে অর্থনীতি, এটা ব্যবসা বাণিজ্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুপ্র শিক্ষার্থীরা, এই যে ব্যবসা বাণিজ্য, বাণিজ্য খাত যেটাকে বলে বাণিজ্য খাত, এই যে ব্যবসা বাণিজ্য, তাহলে এই ব্যবসা বাণিজ্যকে আমরা অভ্যন্তরীণ এবং বৈদেশিক দুই ভাগে বিভক্ত করতে পারি। তাহলে বৈদেশিক মানে বিদেশের সাথে যেটা, আর অভ্যন্তরীণ মানে নিজেদের দেশের মধ্যে যেটা ব্যবসা বাণিজ্য হয়। আমরা একটি শহরের মধ্যে একটি শহরে যে ব্যবসা বাণিজ্য, আর দেশের মধ্যে এক শহর থেকে আরেক শহরে যে মানে পণ্য যে বেচা কিনা চলে, সেটা একটা দেশের মধ্যে অভ্যন্তরীণ। এবং এই বেচা কেনার ফলে আমরা নিজের চাহিদা পূরণ হচ্ছে এবং দেশের যে অর্থনীতির চাকা সেটাকে সচল রাখা হচ্ছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে ব্যবসা বাণিজ্য, এই ব্যবসা বাণিজ্য যে অভ্যন্তরীণভাবে যে আমরা একদম ক্ষুদ্র ব্যবসায়ী, সেও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। আমরা জানি স্থানীয় পর্যায়ে একজন সবজি চাষি, সে সবজি চাষ করার পর নিজের পরিবারকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তার সন্তানকে পড়ালেখার খরচ যোগাচ্ছে, আবার সে জাতীয় অর্থনীতি মানে দেশের প্রয়োজনও মেটাচ্ছে, আবার সে সবজিকে প্রক্রিয়াজাত করার মাধ্যমে আমরা বিদেশে রপ্তানি করতে পারতেছি। তারপরে একজন ক্ষুদ্র ব্যবসায়ী, সে তোমরা বড় শহরগুলো দেখবা ছোট ছোট দোকান নিয়ে তারা বাংলাদেশের নিজেকে সে ব্যবসা বাণিজ্য করতেছে এবং সে দেশকে অর্থনীতিতে সেও অবদান রাখতেছে। তাহলে সুপ্রশিক্ষিত এই ব্যবসা, আর বৈদেশিক ব্যবসা তো তোমরা নিশ্চয়ই জানো যে এটা সরকারের মাধ্যমে সরকারের হয়ে থাকে, অথবা একটি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হয়ে থাকে, আবার বেসরকারি উদ্যোগেও হয়ে থাকে এই ব্যবসা বাণিজ্য। আমরা নিশ্চয়ই জানি আমাদের যে এই যে তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের এয়ারপোর্ট, তারপরে বিভিন্ন যে সমুদ্র বন্দরগুলো আছে, সেগুলোর মাধ্যমে আমরা বহির্বিশ্বের সাথে আমরা ব্যবসায় যোগাযোগ করে থাকি। আমাদেরকে অবশ্যই ব্যবসাগুলো আমাদের দেশের পরিবেশকে অবশ্যই ভালো রাখতে হবে, জানে বিদেশ থেকে জানে দেশে আমরা মানে আমদানির তুলনায় যেন রপ্তানিটা বেশি করতে পারি, তাহলে আমরা অবশ্যই সার্থক হবো এবং আমাদের অর্থনীতি অনেক এগিয়ে যাবে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, আর উন্নয়নশীল দেশ হিসেবে মানুষকে উন্নত দেশে পরিণত করতে চাইলে আমরা জানি এখন বাংলাদেশ নিম্ন মধ্যমায়ের দেশ, তাহলে মধ্যপ্রদেশ দেশ করতে গেলে আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে এগিয়ে। এই করোনা পরিস্থিতির মাঝে তোমরা অবশ্যই জানো যে বাংলাদেশের বিশ্বের অর্থনৈতিক অবস্থার মন্দাভাব, কারণ মানুষ শ্রম দিতে পারছে না, ব্যক্তিগত মূলধন নষ্ট হয়ে যাচ্ছে, লগ্নি করার কোনো জায়গা নাই, কারণ এই অসুখ, এই সমস্যা করোনা। তার এই অর্থনীতিকে রাখতে গেলে আমাদের অবশ্যই অনলাইন বিজনেস, মানে এই যে তোমরা জানো এই প্রযুক্তিকে আমরা কাজে লাগাতে হবে। এই প্রযুক্তির কল্যাণে তোমরা জানো এই যে প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে, তারপরে আমরা কি আমরা আজ অনলাইনে তোমাদের ক্লাসগুলো নিতে পারছি, এই প্রযুক্তি আমাদের কি সেটাও আমাদেরকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যায়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো তাহলে এই ব্যবসা বাণিজ্য আমরা বৈদেশিক পর্যায়ে যে বেসরকারিভাবে হয়ে থাকে, একটি দেশ আরেকটি দেশ সরকারের সাথে সরকারের যে চুক্তি অথবা বেসরকারি উদ্যোগেও বিভিন্ন চুক্তির মাধ্যমে ব্যবসা বাণিজ্যগুলো হয়ে থাকে। তাহলে আমরা দেখি একটু ব্যবসা বাণিজ্যের খাতগুলো আমরা একটু দেখতে পারি। এই যে তোমরা দেখতে পাচ্ছ সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা এই যে ভোমরা স্থলবন্দর সাতক্ষীরা, এটা ভোমরা স্থলবন্দর। তারপরে বেনাপোলে তোমরা দেখতে পাবো বেনাপোল আছে, যশোরে বেনাপোল স্থলবন্দর। তারপরে তোমরা জানো আমরা হিলির পাশে আমাদের হিলিতে কি স্থলবন্দর আছে, তারপরে বিরলে দিনাজপুরে বিরলে স্থলবন্দর আছে, পঞ্চগড় আছে তেঁতুলিয়াতে। তারপরে তোমরা জানো এই যে চট্টগ্রাম যে একটা সমুদ্র বন্দর, সমুদ্র পথে। এইভাবে আমাদের পণ্যবাহী জাহাজগুলো, পণ্যবাহী ট্রাক এইভাবে মাল নিয়ে আমাদের দেশে আসতেছে, আবার আমাদের জিনিস আবার অন্য দেশেও নিয়ে যাচ্ছে। এইভাবে আমরা আমদানি রপ্তানি করতেছি। এই যে তোমরা দেখতেছো বিভিন্ন ধরনের এই যে কন্টেনারগুলো, এই যে কন্টেনারগুলো এগুলো মাল ভর্তি দেশে চলে আসছে, এগুলো খালাস হওয়ার পর দেশে আসছে, এগুলো আবার বিভিন্ন দপ্তরে যাবে, তারপর এগুলো দেশের মানুষের কাছে পৌঁছানো হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এই যে আমদানি রপ্তানিগুলো আমরা এইভাবেই করে থাকি, বিভিন্ন সীমান্ত দিয়ে বিভিন্ন আকাশপথে আমরা করে থাকি। এই যে তোমরা দেখতেছো এই যে জাহাজে আমরা এই যে কন্টেনার ভর্তি একটা জাহাজ, সে আমাদের মালপত্র নিয়ে যাচ্ছে অথবা আসতেছে আমাদের দেশে। তারপরে এই যে ক্ষুদ্র ব্যবসায়ী, একজন পোশাক ব্যবসায়ী, এটা কি হয়েছে কলকারখানায় তৈরি হয়েছে পোশাকগুলো, এবং আমাদের গ্রামীণ এবং ছোট শহরগুলোতে এগুলো বেচা কেনা হচ্ছে, আবার যেগুলো ভালো সেটা দেশে বাইরে পাঠানো হচ্ছে। তো এইভাবে একটি দেশের চাকাকে আমরা অর্থনৈতিকভাবে সচল রাখতেছি। এরপরে আমরা দেখব সেবা খাত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম কৃষি খাত, দেখলাম শিল্প খাত, দেখলাম আবার ব্যবসা বাণিজ্য বা বাণিজ্য খাতটাও দেখলাম। এখন আমরা সেবা খাত দেখব। তাহলে এই সেবা খাত বাংলাদেশের অর্থনীতিরও একটা গুরুত্বপূর্ণ। তোমরা নিশ্চয়ই জানো আমরা একটি দেশের নাগরিক, আর এই নাগরিক হতে অবশ্যই সুনাগরিক হতে হবে।
আর সুনাগরিক হতে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন কানুন মেনে চলা, একটি দেশকে সুশাসন বরাজ করতে হবে। সুশাসন না থাকলে একটি দেশে যে সেবাগুলো সঠিকভাবে পায় না। তাহলে অবশ্যই একটি সরকার যদি সুশাসন দিতে পারে, তাহলে আমাদের এই সেবাগুলো মানে সবার দোরগোড়ায়, মানে মানুষের দোরগোড়ায় পৌঁছে যেতে পারে। আর এই সেবা খাতকে অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিতে হবে। সেবা খাত একটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাত। যেমন শিক্ষা, একটি দেশকে উন্নয়নশীল দেশ করতে গেলে, এমন তো উন্নয়নশীল দেশ, শিল্পোন্নত দেশ করতে গেলে অবশ্যই তাকে শিক্ষা গ্রহণ করতে হবে। একজন শিক্ষা গ্রহণ করা ছাড়া একজন ব্যক্তিকে যদি কোনো জায়গায় কাজ করতে দেওয়া হয়, সে কিন্তু ভালোভাবে কাজ করতে পারবে না। অবশ্যই তাকে ওটাতে জ্ঞান ধারণা করতে হবে, টেকনিক্যাল জ্ঞান অর্জন করতে হবে, তাহলে শিক্ষিত হতে হবে। স্বাস্থ্য বিষয়ে তাকে অবশ্যই সুন্দর স্বাস্থ্যের অধিকারী হতে হবে, সুস্বাস্থ্য হতে হবে, তাহলে স্বাস্থ্য বিষয়েও তাকে সেবায় হতে হবে। তার আমাদের জনপ্রশাসন, সরকারের যে জনপ্রশাসন বিভাগ আছে, সেই জনপ্রশাসনের কাজগুলোকে আমরা এই সেবার মধ্যে, তারপরে সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী, সেগুলো সেবার মধ্যেই পড়ে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এই সেবা খাতে বিভিন্ন বিষয়গুলো আছে, পরিবহন আছে, সেটাও সেবা, যোগাযোগ ব্যবস্থা আমরা সেবা খাতের মধ্যে ফেলি। তাহলে একটি দেশকে অবশ্যই যোগাযোগ ব্যবস্থা যদি ভালো থাকে, তাহলে অবশ্যই আমাদের একটি দেশের অর্থনৈতিক অবস্থা ভালো রাখা যায়। একটি দেশের অবকাঠামোগুলো যদি, আবাসন প্রকল্পগুলো যদি ভালো থাকে, তাহলে একটি দেশকে মানে উন্নয়নশীল এবং সুন্দর দেশ হিসেবে আমরা অবহিত করতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এই সেবা খাত মানুষ অর্থনীতির খুবই গুরুত্বপূর্ণ একটা খাত। এই খাতে বাংলাদেশ সরকার ব্যাপক গুরুত্ব দিচ্ছে। তোমরা জানো, চিকিৎসা, স্বাস্থ্য আমাদের মৌলিক প্রয়োজন, এগুলো ছাড়া একটি দেশে চলে না। এগুলো অবশ্যই একটি দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই সেবা খাত কিন্তু সরকারি বেসরকারি দুইভাবেই হতে পারে। সরকার যেমন আমাদেরকে জনগণকে সেবা দিচ্ছে, এরকম বেসরকারি উদ্যোগে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠছে, যারা এই সেবা, বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত করতেছে। তারা বিভিন্নভাবে, দাতা সংস্থা বিভিন্নভাবে সেবা ধরনের কাজ। তাহলে এইভাবে সরকারি বেসরকারি এই সেবামূলক কাজগুলো আমরা করে থাকি। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, এই যে সেবার যে খাতগুলো, সেগুলো দেখো, এই যে শিক্ষা, তারপরে এই যে দেখো স্বাস্থ্য, এই যে আবাসন, বড় বড় আবাসন প্রকল্প যে বিল্ডিংগুলো করা হচ্ছে, এরপর দেখো পরিবহন, এগুলো সেবা খাতের অন্তর্ভুক্ত। তাহলে তোমরা নিশ্চয়ই দেখছো শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, পরিবহন। এই যে জনপ্রশাসন, সরকারি একটি মন্ত্রণালয় জনপ্রশাসন, সেটা। তারপরে এই যে আইন শৃঙ্খলা, এটা সেবা খাতের অন্তর্ভুক্ত। এরপর দেখো এই যে যোগাযোগ ব্যবস্থা, আর এখানে এই যোগাযোগ বলতে এখানে কি তথ্য প্রযুক্তি যোগাযোগ বলছে, সেটা কিন্তু সেবা খাতের মধ্যে। এই যে আমরা তথ্য প্রযুক্তি কল্যাণে আজ তোমাদের কাছে আজ এই যে ক্লাসগুলো আমরা পৌঁছে দিতে পারতেছি। আগের অ্যানালগ সময় এটা কি সুবিধা ছিল না। আজকে আমরা তোমাদের বাসায় বসে তোমরা এই ক্লাসগুলো করতে পারতেছো। তোমরা সরকারের মাধ্যমে তোমরা সংসদ টিভিতে ক্লাসগুলো দেখতেছো। তারপরে আজকে আমরা বিভিন্ন কেবল টিভিতে আমরা সম্প্রচার করতেছি ক্লাসগুলো। তারপরে আমরা ইউটিউবে, ফেসবুকে আমাদের ক্লাসগুলো যাচ্ছে আইসিডি স্কুল থেকে। তাহলে তোমরা কতটা উপকৃত হচ্ছে, তাহলে সেটাও আমাদের সেবা খাতের মধ্যে। আমরা তো তোমাদেরকে সেবাই দিচ্ছি। তোমরা তাহলে এই যে যোগাযোগ তথ্য প্রযুক্তি, এটাও একটা সেবা খাতের মধ্যে। এই যে ব্যাংক বিমা, তাহলে এই ব্যাংক বিমাগুলো কিন্তু সেবা খাতের মধ্যে পড়ে। সুপ্রিয় ব্যাংক বিমা বাংলাদেশের সেবা খাতের একটা অন্তর্ভুক্ত বিষয়। তাহলে তোমরা সুপ্রিয় শিক্ষার্থীরা যে খাতগুলো দেখলে, সেবা খাত তোমরা দেখলে। এরপর আমাদের অর্থনৈতিক খাতের অবদান। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে খাতগুলো তোমরা দেখলে, এই খাতগুলো আমাদের জাতীয় অর্থনীতিতে বা অর্থনীতিতে কি অবদান রাখে, সেটাও তো আমাদের একটু দেখার বিষয়। আমরা জানি যে খাতগুলো কোনোটার সাথে কোনোটা অংশ কম না। এই যে কৃষি খাত, প্রাচীনকাল থেকে যে বাংলাদেশে যে কৃষির উপর নির্ভরশীল, এই কৃষিকে আমরা অবহেলা করলে চলবে না। এই কৃষি বাংলাদেশকে আমরা যদি মনে করি শিল্প খাত সবকিছু পূরণ করতে পারে, আসলে বিষয়টা এরকম না। কৃষির যে কাঁচামাল, সেটা যে শিল্পের যে কাঁচামালগুলো আমরা কৃষি থেকে পেয়ে থাকি। এই কৃষি যে পণ্যগুলো উৎপাদন করি, সেগুলো আমাদের দৈনন্দিন চাহিদা পূরণ করে দেশে বিদেশে রপ্তানি করতেছি আমরা। এবং দেশের মানুষের যে গ্রাম অঞ্চলের যে অর্থনীতি, সেটাকে আমরা সচল রাখতেছি। তাই এই কৃষি খাত এবং শিল্প খাত কি করতেছে? শিল্প খাত বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করতেছে। আমাদের এই পোশাক শিল্প, বিভিন্ন ইন্ডাস্ট্রি কি করতেছে? সরকারিভাবে তো আমাদের কর্মসংস্থানের অভাব, বেসরকারি দিকে শিল্প কারখানায় আমরা প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। মানুষ বেকার থাকতেছে না, এখানে কর্ম করতে পারতেছে এবং মানুষের মৌলিক প্রয়োজনগুলো শিল্প খাত থেকেও পেয়ে যাচ্ছে। আর এই শিল্প খাতগুলো বিভিন্নভাবে আমাদের দেশের অর্থনীতিকে বিভিন্নভাবে সচল রাখতেছে। তারপরে আমাদের যে ব্যবসা বাণিজ্য খাত আছে, সেটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ না। সেটা বেসরকারি এবং সরকারি পর্যায়ে, বৈদেশিক এবং অভ্যন্তরীণ পর্যায়ে হয়ে যাচ্ছে। আর এই ব্যবসা বাণিজ্য একটি দেশের সাথে আরেকটি দেশের ব্যবসা বাণিজ্য না করে, একটি দেশ যদি রপ্তানি না করতে পারে, তাহলে সেই দেশ তো বেশি উন্নয়নশীল দেশ হবে না। তার নিজের চাহিদা পূরণ করে যখন দেশের বাইরে পাঠাতে পারবে, তখন সে দেশ একটি উন্নত দিতে পারে। তাহলে কোনোটা খাত কোনো দেশে কম না, তারপরেও কৃষিক্ষেত্রের গুরুত্বটা অন্যরকম। এরপরে সেবা খাত,
একটি দেশের মধ্যে যদি সেবা খাতের গুরুত্ব না থাকে, তাহলে ওই দেশটি তো শিল্প তারপরে কৃষি এগুলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে না। আমরা যদি সেই আগের যুগের কৃষি চাষাবাদ, যে লাঙ্গল দিয়ে যে জমি চাষ করতাম, সে চাষবাদ করে তার 1 মাস 2 মাস 3 মাসও কিন্তু জমিগুলো চাষ শেষ হয় না। আজকে ট্রাক্টর আধুনিক যন্ত্রপাতি আসার কারণে কি হচ্ছে, খুব তাড়াতাড়ি চাষাবাদ হচ্ছে। তারপরে ওগুলোকে আমরা যখন মাড়াই করি, কত তাড়াতাড়ি মেশিনের কারণে হচ্ছে। তাহলে আমাদের সময় কম লাগতেছে, উৎপাদন আমরা আধুনিকরণ, সার প্রয়োগ, সরকারি যে ভর্তুকি এগুলো দেওয়ার কারণে যে আধুনিকরণ হচ্ছে, এটার পরে এবং আমরা শিল্পে যে কাঁচামালগুলো দিচ্ছি সেটাও এই কৃষি থেকে দিচ্ছি। তাহলে কিভাবে একটি খাত আরেকটি ক্ষেত্রে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এরপর আমরা কি জানি যে আমাদের যে দেশের যে বিশাল জনগোষ্ঠী, সেগুলোকে আমরা কি করছি, বিদেশে আমরা ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমরা শ্রমিক পাঠাচ্ছি, যারা বিভিন্ন সময় কাজকর্ম করে তারা এই দেশে কি করতেছে, বিভিন্ন প্রচুর রেমেডিস পাঠাচ্ছে। এই রেমিডেন্সগুলো বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা এবং বাংলাদেশের শিল্প ক্ষেত্রে তারা মানে বিনিয়োগ করতেছে। এইভাবে একটি দেশ শিল্প প্রতিষ্ঠান অনেক বেড়ে যাচ্ছে এবং কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। তাহলে জাতীয় অর্থনীতিতে এই যে বিদেশে যারা শ্রমিকরা তারা কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে এই যে অর্থনৈতিক যে খাতগুলো আছে, এই খাতগুলো বাংলাদেশের জাতীয় অর্থনীতি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা। আমরা এখন একটু দেখবো এই খাতগুলোর মধ্যে কি কি ছিল। এই যে তোমরা দেখছো পাট, তোমরা নিশ্চয় জানো পাট আমাদের প্রধান অর্থকারী ফসল। তাহলে এই পাট জাত পণ্য আমরা কি করি, শিল্প প্রতিষ্ঠানে আমরা কাঁচামাল হিসেবে ব্যবহার করতেছি। সেখান থেকে অনেক ধরনের জিনিস আমরা ব্যবহৃত জিনিসপত্র, চট, থলে, বিভিন্ন ধরনের পোশাক, ব্যাগ, এই জিনিসগুলো আমরা তৈরি করে থাকি। এই যে ধান, আমরা এই ধান কি করি, আমরা নিজেদের চাহিদা পূরণ করতেছি, এরপর দেশের বাইরে আমরা আমদানি রপ্তানি দুটোই করি। এই যে তোমাদের যে পোশাক কারখানা, সেগুলো তো আমাদের শিল্পের মধ্যে পড়ে। যে শিল্প কারখানা, এগুলো আমাদের বাংলাদেশ জাতীয় অর্থনীতিতে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই যে তোমরা দেখতেছো বাণিজ্য, এই যে ব্যবসা বাণিজ্যের খাতের যে উদাহরণটা দেখো, ব্যবসা বাণিজ্য সেটাও কিরকম অবদান রাখতেছে আমাদের জাতীয় অর্থনীতিতে। এখন যদি দেশ কোনো অচল হয়ে যায়, কোনো সমস্যার মধ্যে পড়ে, তখন ব্যবসা বাণিজ্য হয় না, তখন দেশটা কত সমস্যা, অর্থনীতি কত ক্ষতিগ্রস্ত হয়। এরপর দেখবে যে চিকিৎসা খাত, এই যে চিকিৎসা, আমাদের চিকিৎসা যে প্রযুক্তির উন্নতি, তারপরে আজ অনেক সহজ হয়ে যাচ্ছে, শিশু মৃত্যু হার কমে যাচ্ছে, মাতৃমৃত্যু হার কমে যাচ্ছে। এরপর দেখবে যে পরিবহন সেক্টর, কত উন্নত আমাদের পরিবহন সেক্টর দিন দিন হয়ে যাচ্ছে। এই যে আমাদের রাস্তাঘাটগুলো যখন হয়ে যাবে পরিপূর্ণভাবে, তখন আমাদের যোগাযোগ ব্যবস্থা কত উন্নত হবে, তখন আমরা ব্যবসা বাণিজ্য খুব সহজেই করতে পারি, এক স্থান থেকে অন্য স্থানে সহজে যেতে পারবো। তাহলে শুধু উৎপাদন করতে পারবো, কিন্তু যদি যোগাযোগ, পরিবহন, সেবা খাত যদি ভালো না থাকে, তাহলে তো ওইটাকে আমরা নিয়ে যেতে পারবো না জায়গা মতো। তাহলে তো আমাদের শুধু কৃষি থাকলে হবে না, তাহলে সেবার কাজটাও থাকতে হবে। এই যে তোমরা দেখছো আমাদের যে শ্রমিকেরা বিশ্বের বিভিন্ন দেশে তারা মেধা এবং শ্রম দিয়ে তারা যে অর্থ উপার্জন করছে দেশে পাঠাচ্ছে, বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। তারা এই যে দেখো বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে বিভিন্নভাবে কাজকর্ম করে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি তোমাদেরকে যে ক্লাসটি এখন নিলাম, যে বাংলাদেশের অর্থনৈতিক খাতসমূহ একটি গুরুত্বপূর্ণ পার্ট, তাহলে তোমরা দেখলে যে বাংলাদেশের অর্থনৈতিক খাতগুলো কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য আর সেবা, এই 4টি খাত খুবই গুরুত্বপূর্ণ। এই খাতগুলো তোমরা দেখলে। এখন আমি তোমাদের এই পার্ট থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেব, তোমরা বাসায় অবশ্যই এই প্রশ্নগুলো করে নেবে, তাহলে তোমাদের যখন স্কুল খুলবে তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই স্যারকে দেখাবে, তাহলে তোমাদের কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, তোমরা একটু লক্ষ্য করো বাড়ির কাজ। আমাদের অর্থনীতির খাতসমূহ কী কী, যে খাতগুলো আমি বলছি সেগুলো। আমাদের অর্থনীতির খাতসমূহ কী কী? আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান কত শতাংশ? আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির যে অবদান সেটা কত শতাংশ? আর শিল্প খাতের অন্তর্ভুক্ত বিষয়গুলো কি 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 কি? শিল্প খাতে যে অন্তর্ভুক্ত বিষয় সেগুলো কি কি সেটা বলছে শিল্প খাত। আর অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য কৃষির একটি প্রধান খাত। তাহলে অভ্যন্তরীণ ও বৈদেশিক এটা কৃষির একটি প্রধান খাত। এরপর তোমরা দেখো অভ্যন্তরীণ বাণিজ্য কি, অভ্যন্তরীণ দেশের মধ্যে যে বাণিজ্যটা ব্যবসা সেটা কি, সেবা খাতের অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি, তাহলে সেবা খাতের অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি সেটা কথা বলছি। আর বাংলাদেশ শিল্পের কাঁচামালের অন্যতম উৎস কি, আমরা শিল্পের যে কাঁচামালগুলো যে ব্যবহার করি তার প্রধান উৎস কি, আর উন্নত দেশের অর্থনীতিতে কোন খাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাহলে উন্নত দেশের অর্থনীতিতে কোন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা আমি বলেছি কিন্তু শিল্প খাতের সে বিষয়টা। আর সেবা খাত পরিচালিত হয় কোন উদ্যোগে, তাহলে সেবা খাত পরিচালিত হয় কোন উদ্যোগে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে পড়ে নিবে। ক্লাস প্রায় শেষের দিকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমি যেটা পড়ালাম তোমরা ভালো করে দেখবে এবং বাসায় পড়ে নিবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা পরিশেষে আমি এটাই বলবো, তোমরা ভালো থাকবে, বাসায় থাকবে, নিরাপদে থাকবে, কোথাও তোমরা বেড়াবে না, অবশ্যই বাসায় থাকে নিরাপদে থাকার চেষ্টা করবে, সবাইকে ভালোভাবে থাকার পরামর্শ দিবে।
তাহলে পরিশেষে আমি তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।